মূল যে সংগঠন সংস্থা টাঙ্গরি সংস্থার সভাপতি শ্রী সুব্রত সরকারের নাম প্রস্তাব করছি সভাপতি পদে। আমি সমর্থন করছি। আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা বরণ করে নেব আমাদের সম্মাননীয় অতিথিদেরকে। বরণ করবার জন্য আমি মাম্পি সরকার, গোলাপী সরকারকে অনুরোধ করছি। আমরা একে একে বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো আমাদের। এরপর আমরা উদ্বোধনী সঙ্গীত গিয়ে আজকের অনুষ্ঠানের আরো সূচনা করব।
তোরিয়ে প্রণাম हमारा তোরিয়ে প্রণাম हमारा তোরিয়ে নমস্কার। অসম্ভব সুন্দর এবং আমি নিমাই সরকারকে আমি অনুরোধ করছি নির্বাচন আমাদের টাঙ্গন লোকমঞ্চের সম্পাদক তাকে অনুরোধ করছি আমাদের স্বাগত ভাষণের জন্য। নমস্কার। দীর্ঘ কয়েক বছর পর বন্যা এবং করোনার মহামারীতে আমরা আমাদের টাঙ্গনের যে মুখপত্র পত্রিকা মেটাবল পত্রিকা সেটা প্রকাশ করতে পারিনি, তাই দীর্ঘ 4 বছর পর আমরা আজকে আমাদের মুখপত্র মেটাবল পত্রিকার প্রকাশ অনুষ্ঠান আয়োজন করেছি এবং আমাদের ডাকে আজকে যারা উপস্থিত হয়েছেন আমি প্রথমে বলবো অধ্যাপিকা ডক্টর মহুয়া মুখোপাধ্যায় এবং অমিতাভ মুখার্জি এবং সঙ্গে অধ্যাপক এবং ডিন ডক্টর দীপক কুমার রায়। এনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, তাদের হার্দিক অভিনন্দন জানাই এবং আমরা খুবই খুশি আপ্লুত যে ওনারা আমাদের তাকে সাড়া দিয়েছেন। তার সাথে সাথে আজকে আমাদের দুইজন টাঙ্গনের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য সঙ্গীত শিল্পী ধ্রুব মুখার্জি এবং যিনি আরেকজন হচ্ছেন পরিবেশ তথা নদী নিয়ে কাজ করছেন আমাদের জেলার এক ব্যক্তিত্ব তুহিন শুক্রমণ্ডল এসেছেন, তাদেরও হার্দিক অভিনন্দন জানাই। সাথে সাথে আসছেন আমাদের এখানকার বাচিক শিল্পী রীতি সেন, যিনি গোটা পশ্চিমবাংলা চষে বেড়াচ্ছেন, আমরা তাকেও আন্তরিক শুভেচ্ছা জানাই। আছেন অভিজিৎ সরকার, তাকেও অভিনন্দন জানাচ্ছি। আরও অনেকে আসছেন, আমি হয়তো নাম জানি না। এখানে অনেক স্কলার আসছে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে, তাদেরও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম হয়তো অনেকে আসেননি, পৌঁছায়নি বা আসতে পারেনি, তাদেরও মধ্যে হয়তো আসবে, তাদের জন্য আগাম একটা শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। আর এটাও আশা রাখবো যে যারা আজকে আমাদের অতিথিরা আসছেন, বিশিষ্ট অতিথিরা, আগামী দিনে ডাকলে যেন আমরা এইভাবে সাড়া পাই বা আপনাদের উপস্থিতি পাই, এটা আশা রাখছি, প্রত্যাশা রাখছি। আর টাঙ্গন সম্পর্কে যারা আসছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। টাঙ্গন সম্পর্কে সামান্য একটু দুটো কথা বলবো, যে অনেকে আছেন যারা টাঙ্গন কি মেঠোভোট কি হয়তো জানেন না, একটু কথা বললে হয়তো পরিষ্কার হবে, যার জন্য এটা বলছি। টাঙ্গন আমাদের একটা সংস্থা, লোক সংস্কৃতি নিয়ে আমরা কাজ করি, বিশেষ করে দিনাজপুরের লোক সংস্কৃতি, আমাদের যত ধরনের লোক সংস্কৃতি আছে সেই লোক সংস্কৃতি নিয়ে কাজ করি এবং সেটা প্রকাশ করি আমরা আমাদের মুখপত্র মেঠোপত্র পত্রিকাতে। তার সাথে সাথে
সাহিত্য চর্চার সাথে সাথে আমরা আরেকটা কাজ করি আমাদের জেলা দিনাজপুর, আমি অবিভক্ত দিনাজপুরের কথা বলছি। আমাদের যে প্রধান লোকগান খন গান, আমাদের একটা খন গানের টিমও আছে, খন গান করি। আমাদের একটা যে এখানকার যে বিভিন্ন লোকগান আছে, সেই লোকগানের জন্য আমাদের একটা গানের দলও আছে। আমরা এই দিনাজপুরের মাটিতে অনেক অনেক লোক সংস্কৃতির যে লোক ধাঁধা, লোক প্রবাদ, লোক গল্প, লোক কাহিনী আছে, সেইগুলো কালেকশন করি। সেটা কালেকশন করি আমরা একটা মাসিক গল্প দাদুর আসর করে আমরা বিভিন্ন গল্প গল্পীদারদের ডাকতাম, যারা গল্প করত তাদের কাছ থেকে কালেকশন করেছি। সেটা অবশ্য বন্যার পর 17 সালের বন্যার পর সেটা বন্ধ হয়ে আছে। আর আরেকটা বলবো, আমাদের একটু ভুল হয়ে গেছে, যেটা আমাদের যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের মধ্যে অনেকে প্রয়াত হয়েছে, কিন্তু করোনাতেও প্রয়াত হয়েছে। তাদের জন্য আমাদের কিন্তু 1 মিনিটে অন্তত পক্ষে নীরবতা পালন করা দরকার ছিল, সেটা হয় এই মুহূর্তে। হ্যাঁ, শেষে আচ্ছা, ঠিক আছে। তো যাই, তাদের শ্রদ্ধা জানাই, তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা আসছেন তাদের আবারও আরেকবার অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। দিয়ে অনেক দিন পর আমরা আবার পত্রিকা প্রকাশের পথে পত্রিকা প্রকাশে সাহায্য করেছে যারা, তারা প্রত্যেকেই আমার বন্ধুস্থানীয় এবং তারা প্রত্যেকেই আমার বন্ধু। সাহায্য করেছে আমাদের প্রকাশক, আমাদের এখানে আছে তন্ময়। তন্ময়কেও বলবো একটু, তন্ময় চলে আসছে, একটু উঠে দাঁড়াবেন দিদি। আমরা পত্রিকা প্রকাশ করব এবং আপনারা সকলেই যে কারণে আমরা আজকে এই অনুষ্ঠানে এসেছি, আমরা পত্রিকা প্রকাশ করছি। আমাদের অতিথিরা সবাই পত্রিকা হাতে নিয়ে তন্ময়কে একটু ডেকে নিচ্ছি। খাদিমুল ইসলাম সাহেব, একটু আপনি আসবেন। আমরা সবাই করতালি দেব। আসলে আমরা পীযুষদাকে পেয়েছি। পীযুষদা শুধু কবিতা লেখেন তাই নয়, পীযুষদা গান লেখেন, পীযুষদা ভালো বাজান, পীযুষদা ভালো কবিতা আবৃত্তি করেন। আমরা নিজেরাই সম্মানিত এবং পীযুষদাকে এই সম্মান দিতে পেরে মেঠোপথ সম্মাননা 2022-এর জন্য আমরা আমাদের সর্বসম্মতিক্রমে পীযুষ সরকারকে পেয়েছি এবং আমরা সম্মান দিতে পারছি। আপনারা সকলেই করতালি দেবেন। আমরা পীযুষদের কাছে দুটো কথা শুনে নেব এবং পরে উপমা সরকারকে আমি অনুরোধ করব গান পরিবেশন করবার জন্য। টাঙ্গন লোকমঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত, অভিনন্দন এবং অভিবাদন। ভীষণ প্রিয়জনেরা রয়েছেন এই টাঙ্গন সভাকক্ষে। কি অদ্ভুত সমাপতন না? টাঙ্গন লোকমঞ্চের অনুষ্ঠান টাঙ্গন সভাকক্ষে। আসলে যারা মাটির কথা বলে তাদের নাম কোথাও আত্রেই, কোথাও পুনর্ভবা, কোথাও বা টাঙ্গন। প্রফেসর ডক্টর মহুয়া মুখোপাধ্যায়ের পরিচয় দেওয়া আমার পক্ষে ধৃষ্টতার সামিল। পেশাগতভাবে উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বটানি বিষয়ের উপর অধ্যাপনা করেন, কিন্তু নেশাগতভাবে উনি একজন আদ্যপান্ত শিল্পী। পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে দিগন্ত বিস্তৃত ওনার নাম, ওনার খ্যাতি। আপনাদের জেনে ভালো লাগবে যে বেশ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চেয়ার হিসেবে উনি অধ্যাপনা করেছেন এবং সুনামের সাথে করেছেন। বেঙ্গলস ওন
ক্লাসিক্যাল ডান্স ফর্ম, বাংলার নিজস্ব শাস্ত্রীয় নৃত্য গৌড়ীয়কে উনি বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন। গৌড়ীয় আমাদের গৌরবঙ্গের নিজস্ব সম্পদ। যে কাজটা হয়তো আমাদের করার কথা ছিল, সে কাজটা মহুয়াতি ভালোবেসে করছেন, বুকে ধরে রেখেছেন এবং গোটা বাংলার বাইরেও গৌড়ীয় নৃত্যশিল্পীদেরকে তৈরি করছেন আক্ষরিক অর্থে হাতে ধরে। তার বেশ কিছু শিক্ষার্থী শিল্পীদের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ আছে, যারা এই দেশে এবং দেশের বাইরে রয়েছে। ফলে এমন একজন মানুষ যখন আমাদের এই মাটির পত্রিকা, মাটির লোকমঞ্চ, টাঙ্গন এবং নেত্রপট, তার প্রকাশ অনুষ্ঠান উদ্বোধক হিসেবে আসেন, তখন আমরা বলাই বাহুল্য যার পর নাই আনন্দিত এবং গর্বিত। আমি অনুরোধ করব এবার প্রফেসর ডক্টর মহুয়া মুখোপাধ্যায়কে মঞ্চে এসে আমাদের সবার সামনে উদ্বোধকের ভাষণ প্রদান করার জন্য। দিদি। ধন্যবাদ সবাইকে। আষাঢ় প্রায় চলে, শ্রাবণ আসছে, এরকম একটা সময় গ্রাম ছাড়াই রাঙামাটির পথ ধরে চলে এসেছি এখানে। এর জন্যে আমি টাঙ্গন লোকমঞ্চে মিঠো পথ পত্রিকার কাছে কৃতজ্ঞ যে তারা এরকম একটা মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আমাকে আবার মাটির কাছাকাছি যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আজকের মঞ্চে যারা ছিলেন, আমার খুব প্রিয় তুহিন শুভ্র মণ্ডল একটু আগে এখানে একটা সুন্দর তার দরাজ উদাত্ত গলায় কিছু বললেন, যেগুলো আমি উপযুক্ত নই। আছেন অধ্যাপক দীপক কুমার রায়, তিনি অবশ্য কুমার নন এখনো। আছেন শিল্পী শ্রী মুখার্জি, ধ্রুব মুখার্জি এবং মাননীয় সভাপতি, আপনার দিকে পেছনে ফিরে আছি আমি, খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই। আর আজকে সকালে আলাপ হলো আপনাদের কোষাধ্যক্ষ মহাশয়ের সঙ্গে, মিস্টার সরকার, ভুল বলছি না তো, ঝুমুর সরকার, আর যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক গৌতম সরকার, আর আপনারা সবাই আমার বিনম্র অভিবাদন গ্রহণ করবেন। আমি একটি মাটির মেয়ে, ইটকাট বালি কলকাতার মধ্যে থাকি, কিন্তু প্রথম আমার শৈশব কেটেছে আজকের ছত্তিশগড়, তখন মধ্যপ্রদেশ, আদিবাসী সম্প্রদায় ছত্তিশগড়িয়াদের মধ্যে। তার ফলে রবীন্দ্রনাথ বলেছেন, যে কবি আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগে কান পেতে আছি। তো মাটির গন্ধ ভীষণ আকর্ষণ করে। আমরা তো সবাই সত্যি কথা মেঠো পথের যাত্রী, একদিন এই পঞ্চভূতের মাটিতেই মিশে যাব, সে ছাই হই কবরে যায়। তাই এই পঞ্চভূত থেকে আমরা তৈরি হয়েছি, পঞ্চভূতেই চলে যাব। এই সুবাদে হয়তো তুমি বলেছেন, আপনাদের একটু ভাবনা করে আমি পাচ্ছি না, সেটা হচ্ছে আমেরিকায় যখন পড়াতে গেলাম, বিশ্বাস করবেন না, যখন ক্লাসে পড়াচ্ছি সবাই সাদা চামড়া, আমি তো বুঝতে পারছি না কে হোয়াইট আমেরিকান কে নেটিভ আমেরিকান, মানে রেড ইন্ডিয়ান বলি, বোঝা যায় না। আমার একটা দুর্বার আকর্ষণ ছিল রেড ইন্ডিয়ান মানে নেটিভ আমেরিকান যাদের বলা হয় তাদের উপর কাজ করার। প্রত্যেক রাত্রে নেটিভ আমেরিকানদের গ্রামে যেতাম, ওদের যুদ্ধ নৃত্য শেখার চেষ্টা করেছে, যেগুলো ওরা নিজের কমিউনিটির বাইরে, ধরুন আমি মুখার্জি, আমি মণ্ডল, তুহিন, ও একটা আলাদা কমিউনিটি, ওকে দেখতে দেবো না। প্রত্যেকের ছোট ছোট গোষ্ঠী, কেউ কারোরটা দেখে না, আমি তা, কিন্তু ওরা আমাকে ইস্টার্ন ইন্ডিয়ান সিস্টারগুলোকে জড়িয়ে ধরেছিল, ওদের স্টাম্প ডান্স, জিঙ্গল বেল ডান্স এগুলো শিখতে পেরেছিলাম, শিখিনি মানে একটা ধারণা, চেষ্টা করেছিলাম। ওই যেখানে যাই মাটির এই ঘ্রাণ আমাকে ভীষণ তাড়িত করে। গৌড়ীয় নৃত্যের কথা তুহিন বললেন, গৌড় মানে গুড়
থেকে গৌড় কথার উৎপত্তি, পণ্ডিতরা বলেন তার থেকে গৌড়ীয়। এই বাংলার নিজস্ব একটা শাস্ত্রীয় নৃত্য। রবীন্দ্রনাথ বলেছে না, রাত্রে এসে যেথায় এসে দিনের পাড়া বাড়ে। তো রাত আর দিনের খুব একটা তফাৎ করা যায় না, শাস্ত্রীয় আর লোক। লোক থেকে শাস্ত্রীয় তৈরি হয়, আবার যখন শাস্ত্রীয় কোনো অভিঘাতে ধাক্কায় আঘাতে মুষড়ে পড়ে আবার সে লোকতে চলে যায়। একটা খুব সহজ উদাহরণ দিই, অতি সহজ। আপনারা যদি কাশ্মীরের কবি কলহানের লেখা রাজতরঙ্গিনী পড়েন, সেখানে একটা কথা আছে, সংস্কৃতটা বলে বাংলায় বলছি। প্রবিবেশ ক্রমে নাথ নগরং পৌণ্ড্রবর্ধনম। পৌণ্ড্রবর্ধন নগরে নাথ মানে রাজা ধীরে ধীরে প্রবেশ করছেন। লাস্যাংশ দ্রষ্টুমা বিষয় কার্তিকেয় নিকেতনম। কার্তিকের মন্দিরে লাস্য নৃত্য দেখছেন। উত্তরবঙ্গের কার্তিকের প্রচুর স্কাল্পচার রয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, মালদা মিউজিয়াম গেলে দেখতে পাবেন সব জায়গায়। নর্তকী কমলা নাম কান্তিমন্তন দদর্শতম। নর্তকীর নাম কমলা। তাহলে আমরা কি পেলাম? শাস্ত্র অনুসারে নৃত্য করছে কমলা কোথায়? কার্তিকের মন্দিরে দেবদাসী কমলা, অষ্টম শতকে। আজও কিন্তু পেয়েছে আছে গ্রামীণ ধারার গানে ভালো কইরা বাজাবো ঢাকুয়া সুন্দরী কমলা নাচে, যেটা এখন দোতরা হয়ে গেছে। ছিল কথাটা ঢাকুয়া, ভালো কইরা বাজাবো ঢাকুয়া সুন্দরীতে হারিয়ে যায় না। চক্রাকৃতি আবর্তাকারে চলতে থাকে, ফোক টু ক্লাসিক, ক্লাসিক টু ফোক। এটাই হচ্ছে ধারা। একসময় যেটা সামনে আসে আবার সে অন্তরালে চলে যায়, কখন আবার সে সামনে আসে। এই যে ক্ষণ কথাটা, মানে আমার যেটুকু জানা ছিল, তারপরে আমি দীপক বাবুর কাছে, ওনারা তো এই ব্যাপারে উত্তরবঙ্গে পণ্ডিত মানুষ, আমি ভয় ভয় বলছি যে একটুক্ষণ তাৎক্ষণিক, তাহলে এটা সংস্কৃত ওয়ার্ড কিন্তু হয়ে গেছে গ্রামীণ ক্ষণ। এই যে চক্রাকৃতি মানে আবর্তন, তাই আমাদের মাটির কাছে ফেরত যেতে হবে বারে বারে। এবং এই গৌড়ীয় কাজের জন্য আমি এই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে যে কতবার এসেছি আমার লেখাজোখা নেই। গঙ্গারামপুরে যখন 25-30 বছর আগে এসেছি, বাস স্ট্যান্ডে কিছু স্কাল্পচার মানে ঢিলের মতো পড়া ছিল। এখন তারপরে দেখেছি যে আস্তে আস্তে চারদিকে লোহার জাল ঢাল করা হয়েছে। তারপর বালুরঘাট মহাবিদ্যালয়ের মিউজিয়াম ছিলই না, একটা ছোট পুজো ঘরের মধ্যে অচিন্ত্যবাবু কিছু এক জায়গায় জড়ো করেছিলেন। এখন দেখুন তার একটা মিউজিয়াম হয়েছে, কিন্তু তবু ওটা খোলা হয়নি জনসাধারণের জন্য সেইভাবে, কিন্তু তাও দেখার সুযোগ পেয়েছি। তো এইভাবে ভাস্কর্যের জন্যে পাগলের মতো। তারপরে বালুরঘাটে আমি তাকে কখনোই ভুলতে পারবো না, প্রিন্সিপাল ছিলেন বালুরঘাট কলেজের অতুল চক্রবর্তী, অতুল কৃষ্ণ চক্রবর্তী। তিনি আমাকে একটা কথা বললেন, আমি তো অবাক হয়ে তখন জানলাম। তার আগে প্রফেসর বি এম মুখার্জি বলেছিলেন, আমাদের তো ধারণা যে আমাদের দেবদাসী প্রথা নেই, ছিল না, অষ্টম শতকে পেলামই। তিনি আমাকে আরো কনফার্ম করলেন। এমনি প্রতিম মুখোপাধ্যায় বলেছিলেন, তিনি আমাকে লেখমালাটাও দিয়েছিলেন, পড়েছি। অতুল কৃষ্ণ স্যার আমাকে বললেন, মহুয়া তুমি জানো না তুমি কি কাজ করছো জানো? আমাদের এখানে 12তলা মন্দির ছিল, দ্বাদশ মন্দির ছিল, এরকম ভর্তি। এবং দ্বাদশ শতকে যখন তুর্কি থেকে আক্রমণ হলো, ভেঙে গেল, 1000 দেবদাসী বিচরণ করত। হিমগিরি মিব শুভ্রম রত্নং সুপ্রতিফলিত সকেলি প্রৌঢ় রামা সহস্রম। প্রৌঢ় রামা, রামা মানে দেবদাসী, সহস্র দেবদাসী। হিমগিরি মিব মানে সাদা তুষার শুভ্র বিরাট প্রাসাদ। তাই বলছি ফোক ক্লাসিক্যাল কিন্তু আলাদা কিছু নয়, দুটো সমান্তরাল পরস্পর সাপেক্ষে একটা ধারা। তো সেই ধারার সঙ্গে আজকে আমি আবার যোগসূত্র স্থাপন করবার সুযোগ পেয়েছি। আমি তুহিন, আমি গৌতম এবং আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ। উদ্বোধক অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায় আমার দীর্ঘদিনের পরিচিত মুখ। একসময় আমরা ছাত্র ছিলাম একসঙ্গে, আবার কখনো শিক্ষক, এরকম নানা পরিস্থিতির মধ্য দিয়ে এশিয়াটিক সোসাইটি
পল্লব বাবুর ছাত্র, নানান মুহূর্ত আমরা একসঙ্গে কাটিয়েছি। ওনাকে আজকে আমি মঞ্চে পেয়ে ওনাকে শুধু কৃতজ্ঞতা ভালোবাসা নয়, কুটুম হিসেবে, আমাদের এই অঞ্চলে একটা শব্দ আছে কুটুম, আইস কুটুম বৈশ কুটুম, এই কুটুম হিসাবে ওনাকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। অমিতাভদা আছেন দীর্ঘদিন ধরে, তুহিন নদী নিয়ে যে কাজটা করে চলেছে, উত্তরবঙ্গে আর কেউ এরকম কাজ করে বলে আমার জানা নেই। এটা একটা গোটা উত্তরবঙ্গের একটা ব্যতিক্রমী কাজ, এবং দীর্ঘদিন ধরে যে কাজটা উনি করে যাচ্ছেন, এটা সত্যি আমার কাছে, আমি অন্তত পার্সোনালি আমি গর্বিত কাজটা করছে। কোন নদী কোথায় যাচ্ছে, বায়োডাইভার্সিটি বিভিন্ন জায়গাগুলিকে এবং জৈব বৈচিত্র্যের বিভিন্ন জায়গাগুলিকে যেভাবে করছেন, এটা সত্যি একটা শুধু ইতিহাস চর্চা নয়, সংস্কৃতি চর্চা নয়, এটা জনতত্ত্বের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধ্রুববাবু আছেন, এখানকার সভাপতি আছেন, এবং নিমাইদা তো আছেন সর্বক্ষণ, গৌতম আছে ছাত্র সম, আর খন গানের শিল্পীরা আছেন, অনেকেই আমার কাছে পরিচিত। কারণ আমি আসলে বিভিন্ন জায়গায় এই মিঠোপথ পত্রিকার মনে পড়ে অভিজিৎ রায়ের সংখ্যায় লিখেছিলাম। অভিজিৎ রায় এই অঞ্চলে শিক্ষকতা করেছেন, এখন অভিজিৎ বর্মন, এবং তার বিষয়ে একটা লিখতে গিয়ে তখন মেঠোপথের সঙ্গে যোগাযোগ হয়, নিমাইদার সঙ্গে যোগাযোগ হয়, সে দীর্ঘদিনের ব্যাপার। অনেকের স্মৃতিপটে অভিজিৎ বর্মনের কথা আছে, তার একটা বিখ্যাত উপন্যাস রাজবংশী ভাষায়, সেটি হচ্ছে বাথান প্রকাশিত হয়েছে। যাই হোক, এরকম অনেক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে। আর উত্তরবঙ্গ সত্যি সত্যি আমার একটা প্রাণের জায়গা। এই জায়গাটা অন্য কারণে, কারণ এই অঞ্চলটাকে আমি একটু অন্যভাবে দেখি। আমি সব জায়গায় বলি, উত্তরবঙ্গটা হচ্ছে ভাষাগত দিক থেকে, সংস্কৃতিগত দিক থেকে একটা মিনি ভারতবর্ষ। ভারতবর্ষের প্রধান 5টি ভাষা পরিবার বর্তমানে, আন্দামানি সহ, এবং 4টি ভাষা পরিবারের নাম উত্তরবঙ্গে আছে। এই যে মাল্টিলিঙ্গুয়াল জার্নি, একটা মালদার খড়ওয়ার থেকে শুরু করে কুমারগ্রাম দুয়ারের রাভা, বড়ো, লিম্বু, লেপচা, মালপাহাড়িয়া, এই যে জার্নি, এটা জার্নি আমার কাছে অন্তত গর্বের। আমি যখন খেড়িয়া সমাজে ঢুকে যাই, তারা কখনো আমাকে ডিস্টেন্স মনে করে না, সেজন্য এটা আমার প্লাস পয়েন্ট। কখনো বড় সমাজে ঢুকে গেলাম, ওদের ল্যাঙ্গুয়েজ বললে ওরা আপন করে দেন, যেমনি আলাসি পরিবার, আমারই অতিথি এসছে, এটা আমাদের ক্ষেত্রে তাই। এইটা আমার কাছে কিন্তু বড় পাওনা। মাঝে মাঝে দেখবেন ডুয়ার্সে অনেক সময় আদিবাসীদের নেপালি ঝামেলা হয়। একবার আমার একটা প্রোগ্রাম ছিল কালচিনিতে, আমাকে এসডিও সাহেব বললেন যে ওখানে একটা মারামারি চলছে, নেপালি আদিবাসী ক্রাইসিস চলছে, আপনি কি যাবেন? আমার গাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নেই। যারা নেপাল থেকে এসছে, রাস্তা অবরোধ করছে, তারাও আমাকে চেনে, আদিবাসীরা আমাকে চেনে, কোনো সমস্যা নেই, কর্মসূচি আমি করতে যাবো কালচিনিতে আদিবাসী মঞ্চে। তখন উনি আমাকে ফিরে আসার পরে বললেন যে আপনি ম্যানেজ করলেন কি করে? যে ম্যানেজ করলে ওই লোকগুলো বাড়িতে দিনের পর দিন থেকে খেয়েছে, আমাকে তো কিছু পড়বে না, এবং ওরা জানে স্যার যাচ্ছেন মানে কিছু না কিছু একটা কাজ হবে ওখানে। এই ভালোবাসার জায়গাটা কিন্তু উত্তর, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার। আর আমার একটু আসলে কর্মসূত্রে আমি 9 বছর কাটিয়েছি অসমে, আর সে সময় লিখতাম অসমীয়াতে, এবং অনেকেই আমি গৌহাটিতে গেলে বলতো যে আপনি অসমীয়া না বাঙালি কোন প্রাইস? মই তো অসমৰে মানুহ, অসুবিধা নাই, কিন্তু মানে বাংলা পড়াই আছো। তারপরে আবার ধীরে ধীরে আমি কখনো মনে হয় যে আমি সত্যি বাংলাটাই বলে ভুলে গেলাম, এরকম মনে হয়েছে। আবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 8.5 বছর কাজ করতে গিয়ে এরকম বিভিন্ন স্তরের মানুষ দেখেছি, এবং আজকে রায়গঞ্জ ইউনিভার্সিটি প্রায় জাম্প করে আসছে, এবং রায়গঞ্জে আসার পরে আমার একটা মনে হয়েছে, আমি মেঠোপথের সঙ্গে যারা যুক্ত আছে তাদের অনুরোধ করব, এই অঞ্চলে প্রাচীন ইতিহাসের অনেক উপাদান এখনো অনালোচিত রয়েছে।
আজকে আমি করঞ্জিতে গেছি, উত্তর করঞ্জি, করঞ্জি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে উত্তর করঞ্জি। করঞ্জিতে গেছি একটা কারণে, যে করঞ্জিতে 1932-তে ষোড়শী কুমার সরস্বতী উনি এসেছিলেন, তার বিবরণীতে উল্লেখ আছে। এবং উনি বলছেন ওখানে পালামলের মূর্তি ছিল দেবদোল মন্দিরে, এবং ওখানে একটা গ্রাম দেবতার থান আছে। আমার ধারণা যে ওখানে নিঃসন্দেহে তারার উপাসনা হতো, তারা মানে বৌদ্ধ যোগী। সত্যি আজকে ওই দেবতার নাম এখন লোকাল নেম হচ্ছে ছাচিকা দেব। আমাকে বলছে দেবটা তো ছাচিকা দাও, ছাচিকা হোক আর যাই হোক, ছাচিকা মানে ভয়ঙ্কর। আমি কিন্তু যাবো দেবতাটাকে দেখবো। সত্যি দেখলাম এটা যোগিনী মূর্তি, এবং এই যে তারার মূর্তি, এবং তারাই পরবর্তীকালে নানাভাবে রূপান্তরিত হয়েছে। যেমন আমাদের হরিনামপুরে অঞ্চলে কখনো কখনো মাটিয়া কালী হিসাবে পূজিত হচ্ছে এই তারাই। এই যে একটা সাংস্কৃতিক একটা পরিবর্তন, এই জনতত্ত্ব, এর যে মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, এইটা কিন্তু আমি আশা করবো মেঠোপথ পত্রিকার মধ্যে দিয়ে কেউ না কেউ লিখুক। এই অঞ্চলে যতগুলো গ্রাম দেবতার থান আছে, আমি আবার দেবতাদের নিয়ে চর্চা করতে ভালোবাসি। দেবতাদের সঙ্গে আমার সক্ষতা অন্যরকম। প্রায় 4000 রেয়ার দেবতা আমার কাছে সংগৃহীত আছে, এবং মাঝে মাঝে দেখি দেবতাগুলোর নামও অদ্ভুত। একটা যেমন ধূপগুড়ি অঞ্চলে একটা দেবতার নাম হচ্ছে ঢাংডি। ঢাংডি মানে বুঝতে পারছেন বিশাল মোটা হবে, লম্বা চড়া মানুষ। আর একটা দেবতার নাম হচ্ছে মোটাগাড়া, ওটা শিবের রূপ বলছে। মোটাগাড়া মানে পেটটা মোটা হবে, দই চিড়া খায় তো লোকজন। এই যে ইমপ্রেশন গুলো, মিথিক্যাল ইমপ্রেশন গুলো, এগুলো কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুরেও আছে। আমি চাইবো যে মেঠোপথ পত্রিকা যারা লিখবেন, এইগুলো লেখার লোক কিন্তু নেই। তুমি কিভাবে সিরিয়াসলি নদীর উপরে কাজ করছে, আপনারা সিরিয়াসলি যদি এখানকার লোকাল লোকদেরকে নিয়ে, আজকে 100 বছর আগে যারা কাজ করে গেছেন, একটা দীর্ঘ গ্যাপ। এই গ্যাপটা কেন হলো? 1932-তে উনি এসেছেন। উনি যাচ্ছেন হরিরামপুরে, যাচ্ছেন করঞ্জিতে, যাচ্ছেন মহিপালে, যাচ্ছেন বানগড়ে। আজকে চেহারা কিন্তু অন্যরকম দেখছে, এবং অনেক মূর্তি সম্ভবত এই কারণে বলছি 1952-53-তে চুরি হয়ে গেছে। আমি পুরোটা সার্ভে করে মনে হলো যে এই সময়টাই কিন্তু মূর্তিগুলো চুরি হয়ে গেছে। দুঃখের সুখের যাই বলুন, কেউ হয়তো ভালোবেসে নিয়ে গেছে, কেউ হয়তো বিক্রি করে দিয়ে গেছে। এই অঞ্চলের জনতত্ত্বের মধ্যে এই ইতিহাসগুলো আছে, এবং সংস্কৃতির বিভিন্ন, এই দিদি একটু আগে বললেন দেবদাসী অনেক মূর্তি পাওয়া যাচ্ছে, এবং সেগুলো ভগ্ন মূর্তি। এবং এই কিছুদিন আগে দেহাবন, নুড়িপুর, এই অঞ্চলগুলো আপনারা জানেন, ইটাহারের তো চতুর্দিকে ছড়িয়ে আছে। বুড়িতলা বলুন, কুকুড়াকুন্ডা বলুন, রায়গঞ্জের পার্শ্ববর্তী, আপনারা কুদমাই চণ্ডী বলুন, এই অঞ্চলগুলিতে ঘুরে ঘুরে দেখছি যে প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ইতিহাস কিন্তু লুকিয়ে আছে। এইটা উদ্ধার করবে। আজকে যে অবস্থায় পাচ্ছি, যদি আমি মেঠোপথে ছাপাতে পারি, after 20 years, 50 years, this is the one of the documents যে আমি এটা পেলাম। এবং এই চর্চাটার লোক কিন্তু আমাদের নেই। যারা আমরা অধ্যাপনা করি তারা এপিআই স্কোর, প্রমোশন এপিআই স্কোর, তারপরে আমি অ্যাসোসিয়েট হব, তারপরে আমি প্রফেসর হব, ইত্যাদি ইত্যাদি। এবং এগুলো আমাকে করতে হয়, মাঝে মাঝে সই করতে হয়, স্যার আমার তো এপিআই স্কোর হচ্ছে না, দুটো সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে, মেঠোপথ থেকে আমার লেখা চাপাবে, ইত্যাদি ইত্যাদি। আইএসবিএন নম্বর নেই, এটা আমার চলবে না, জার্নাল রেফার্ড জার্নাল হতে হবে, এই সমস্ত নিয়ে কারবার। মানে একাডেমিক লাইনের লোকেরা কিন্তু এখন ওই কারবারগুলো, এবং যারা ডেডিকেশনের মধ্য দিয়ে এ ধরনের কাজগুলো করছেন, তারা কিন্তু এইগুলো কাজ করতে পারবেন, সে সম্ভাবনা কিন্তু আছে। এবং মেঠোপথের সেই সম্ভাবনা কিন্তু আমি লক্ষ্য করেছি। আমি অনুরোধ করব প্রত্যেকটি সংখ্যায় আপনার লোকাল বিষয় নিয়ে লিখুন, যা পারবেন লিখুন না। এখানে পীরের কি মাহাত্ম, অসাধারণ মাহাত্ম। চলে যান না পীরপাল, নারায়ণপুর পীরপাল কৈমারি, বুড়া পীরের ধাম। এই বুড়া পীরের ধামের লোকেরা এখনো মাটিতে ঘুমায়, চৌকিতে ঘুমায় না। কারণ ওদের বিশ্বাস হচ্ছে চৌকিতে ঘুমালে এসে ঝাঁকি দেবে, সুতরাং ওখানে ঘুমানো যাবে না, এখনো মাটিতে ঘুমায়। দ্যাট ইজ মিথিক্যাল ব্যাকগ্রাউন্ড। সুতরাং এই সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে, এই লোক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে, ক্ষুদ্র পত্র পত্রিকার প্রয়াসের মধ্য দিয়ে আমি মনে করি আমাদের দিনাজপুরের
সংস্কৃতি আরো চর্চা প্রসারিত হোক, এই আশা ভরসা রেখেই আবারও সকলের প্রতি সদাকে এই কুটুমগিলা মোর দণ্ডবত নমস্কার বন্দেগী জানিয়া এখানে আমি প্রথমেই মঞ্চে যে গুণীজনরা রয়েছে তাদেরকে আমি প্রণাম জানাই, কারণ আমরা সমৃদ্ধ হব আজ তাদের বক্তব্যে। একটু আগে আমরা শুনলাম যে সত্যি তাদের কথাগুলো যেন আর্কাইভ করে রাখার মতো। প্রত্যেকটা কথা যত শুনছি মনে হচ্ছে যেন গায়ে কাঁটা দিচ্ছে। তাই আজ রবীন্দ্রনাথের কবিতা নয়, কোনো আধুনিক কবিতা নয়, চেষ্টা করব মেঠো পথ পত্রিকার আজকের এই অনুষ্ঠানে মাটির পথ ধরে একেবারে গ্রামের মানুষের কাছাকাছি তাদের হয়ে দু এক কথা বলবো পুরুলিয়ার আঞ্চলিক কবিতায়। কবিতাটির নাম গাইয়া। গ্রামের মানুষেরা নানান ভাবে নানান জায়গায় গিয়ে শহরের মানুষদের কাছে কিন্তু অপমানিত হন, লাঞ্ছিত হন। তারা বলেন না একবারও, হাসি মুখে ফিরে আসেন। সেই মানুষগুলোর কথাই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে। শুরু করছি গাইয়া। লিখেছেন দেবাশিস দণ্ড। সল্লাগার মিঠু কাকি আমার উপরে একবার তো মায়া গিয়েছিল, ট্যাটস ট্যাটস কইরা বলিয়াছিল। ননসেন্স, গাইয়া কোথাকার, একটু ম্যানার্স জানে না। কাকির বয়ফ্রেন্ড আমাকে একটা গুলি বন্দুক এনে দিয়েছিল। বন্দুকটা পাইয়ে ইমন কুলকালো, লচে কুতে ও বকাই গেল। বয়ফ্রেন্ড কাকাটোকে আর ঠাকুর বলা হলো না। ইয়ার লেগে কাকি আমাকে গাইয়া বলিয়াছিল। দুর্গাপুরের মেসাওয়াতি গাইয়া বলল। মাসির বড় ব্যাটার বিহা, বিহা ঘরে গোলাপি পাঞ্জাবি তো গলায় ছিল, মুখ ভর্তি সোনো পাউডার, পায়ে প্লাস্টিকের বুট, গোটায় ঘুরে বলছিল গোটা বিহা ঘর। আমার ব্যাগটা দেখে মেসামকে গাইয়া বলে দিল। যাদবপুরের ছোটু মামু আমাকে কোথাও মুখ খুঁজে দিত না, কেন কি আমি ব্রেকফাস্টকে বাইসাম বলতাম, বাস্কিটকে বলতাম চবরা। মামু এই সকল শুনে হচ্ছে বলতো একদম কথা বলবি না, গাইয়া ভূত কোথাকার। সেইলে বুঝে গেল গাইয়া কথা তো একটা গালি বটে। গা ঘরকে জীবন আটপুরা ওলা উঠা, টাউন দিকে তেমন দেহাতি গাওয়াতি গাইয়া। তো মিথ্যা হইব না। ও সকল গালি বাতাস শুনতে ওখান তো মেয়া মজা লাগে, কেন কি দুনিয়ার গোটাই গাইয়া লগুলাই বেশি। একবার কিতাব তো খুলে দেখে এলো না, গা কটা আর টাউন কটা। টাউনের মেসামাসি গো গাইয়া বলে বাখান দিছ দাও। আমাদের গাইয়া লগুলা জোর জমিনে খাটিয়া বলে তোমরা ভাত রুটি টোপাছ, সবজি আনাজ টোপাছ, মাছ ডিম দুধ টোপাছ। আমাদের গাইয়া লোকের এক একটা ছাপ রয়েছে তোমাদের সকল চালগুলায়। তোমরা যখন গাইয়া বলো দম তক মজা লাগে। বিদ্যাসাগর মশাইয়ের নামটা শুনেছ? উনি গাইয়া ছিলেন। জীবনানন্দ কবি মনে প্রাণে গাইয়া ছিলেন বলে তোমরা রূপসী বাংলা বইটা পাইয়েছ। বিভূতি বাবু গাইয়া ছিলেন বলে তোমরা পথের পাঁচালিটা পাইয়েছ। লাও এবার কাকে ছেড়ে কাকে গাল দিবে দাও। একটা কথা মনে রাখবে গো, দেশের নাগরিক গুলা নগরে লয়, গাইয়াই বেশি থাকে। সিটিজেন গুলা সিটিতে লয়, গাইয়াই বেশি থাকে। লাও এবার কাকে ছেড়ে কাকে গাইয়া বলবে বলো। মিথ্যা কথা বলবো নাই। টাউনের বিটি গুলা
যখন ফাটা জিন্স পরে আমাদের বিটি গুলার সঙ্গে উল্টা উল্টা আছে আমাদের হাসি লাগে টাউনের আর্টিস্ট গুলা আমাদের গাঁ ঘরের গাওনা গুলা যখন ইংরাজি সুরে চিল্লাই বলতে থাকে আমাদের কান্না লাগে আমরা শহর বলে গালি দিই না তাতেও তোমাদেরকে ইজ্জত করি কেনে নোংরা গাইয়া বটি আমাদের চাষ জমিন ডবা পুকুর করে নিয়ে ঘর দুয়ার তুলেছ গোডাউন বানাইছ বাজার বসাইছ তাতেও তোমাদের টাউনের খিতাটো আর মিটছে নাই তোমরা তো বিল্ডিং দেখাইতে পারবে জল বিল্ডিং তো বুড়াই দিয়ে আমরা ধান জমিন বানাইছি সব ভাঙা ভাঙি আমাদের ধাতে নাই গো কেনে নোংরা গাইয়া বটি পার গাইয়া